লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় লাখো শিক্ষার্থী, ফের তালিকা দিচ্ছে মন্ত্রণালয়। নির্বাচনী সহিংসতায় বগুড়ায় 4 জন সহ নিহত 9, প্রাণহানির দায় প্রার্থীদের ওপর চাপাচ্ছে ইসি। ঘন কুয়াশায় দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে আজও 4 ঘন্টা ফেরি বন্ধ, যানজটে ভোগান্তিতে চালক যাত্রীরা। কৃষি, শিল্প, খনি সহ বিভিন্ন খাতে কর্মী নেবে মালয়েশিয়া, পদ্ধতি ঠিক করতে আসছেন 2 মন্ত্রী। এবং বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 25 লাখ শনাক্তের রেকর্ড, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও রেকর্ড শনাক্ত। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী। তবে মন্ত্রণালয় বলছে দ্বিতীয় দফা ভর্তির তালিকা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আবারও দেয়া হবে, ভর্তি হতে পারবেন সবাই। এবার প্রথমবারের মতো বেসরকারি স্কুলে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করেছে। 3,68,707 জন আবেদনকারীর মধ্যে 2,76,641 জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তবে না পাওয়া অনেক শিক্ষার্থী আছে অনিশ্চয়তায়। অনেকে বাচ্চা স্কুলে চান্স পায়নি, তাও অনেক চেষ্টার মধ্যে আছে। কোনো স্কুলে চান্স পায় নাই, তারা খুব টেনশনে আছে। তাদের বিষয়ে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে অনেক স্কুলই কেন্দ্রীয় লটারির আওতায় আসেনি, সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারছে। এছাড়া ভর্তির দ্বিতীয় তালিকাও দেয়া হয়েছে। এই দুইটার মাধ্যমে যদি ভর্তি সম্পন্ন হয়ে যায় তাহলে তো হলোই। আর যদি কারো এই 2 তালিকার পরেও যদি কারো আসন শূন্য থাকে, তাহলে তারা যদি আমাদের কাছে আবারও চায়, সে আলোকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেকেন্ড ওয়েটিং লিস্টও আমাদের কাছে আছে। এখনও অনেক স্কুলে প্রায় 5 লাখের মতো আসন খালি আছে। নিজ উদ্যোগে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের চিঠিও দেয়া হয়েছে। নামী স্কুলে ভর্তির মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। টোটাল যে আসন সংখ্যা তার থেকে আমাদের আবেদনের সংখ্যা কম। হয়তো কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে উনি ভর্তি হতে গিয়ে, ওনার চাহিদার মতো প্রতিষ্ঠানে হয়তো ভর্তি হতে গিয়ে উনি হয়তো অতিরিক্ত হয়ে গেছেন। উনি ওনার পাশের প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে ওনার সুবিধা মতো সেই প্রতিষ্ঠানে নিশ্চয়ই আসন শূন্য থাকবে, সেই আসনে উনি ভর্তি হতে পারবেন। তবে নতুন আবেদনে অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণ গেল 9 জনের। এর মধ্যে শুধু বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এছাড়াও রামেশ্বরপুরে নিহত হয়েছে আরও 1 জন। বিচ্ছিন্ন সংঘর্ষে নানা জায়গায় আহত অন্তত 50। শরীদপুরের ভোজেশ্বরে ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে সহিংসতা। বগুড়ার গাবতলীতে বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ইউনুস আলী ফকিরের সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। গুলি করে মারছে বাবা, এই তন খসে পড়ছে, একবারে খসে পড়ছে। এছাড়া রামেশ্বরপুরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়ালে ধারালো অস্ত্রের আঘাতে 1 জনের মৃত্যু হয়। চট্টগ্রামের আনোয়ারার চাতুরি ইউনিয়নের সিংহরা স্কুল কেন্দ্রে সদস্য প্রার্থী রঘুনাথ শিকদার ও নাজিম উদ্দিনের সমর্থকদের সংঘর্ষে অঙ্কুর দত্ত নামে এক সমর্থক নিহত হন। এছাড়া বোয়ালখালীর করলডেঙ্গায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় 2 জন।
ভোট কেন্দ্রের বাহিরে সাংবাদিকদের গাড়ি ছিল, সেখানে কিছু উত্তেজিত জনতা হামলা করেছে এবং যার ফলে কিছু গাড়ির ভাঙচুরও হয়েছে। কিন্তু ওভারঅল ভোটের পরিবেশ, ভেতরের পরিবেশ নষ্ট হয়নি বা সেন্টারের ভেতরে কেউ ঢুকতে পারেন নাই। কিন্তু বাহিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমিও সেখানে ইন্টারভিউ করেছি এবং যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। চাঁদপুরের হাইমচরে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। গাইবান্ধার সাঘাটার জুমবাড়ি কলেজ কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের সহিংসতায় মৃত্যু হয়েছে আবু তাহের নামে এক তরুণের। আহত হয় এক আনসার সদস্য। অস্ত্রসহ আটক একজন। মানিকগঞ্জের বাঁচামরা ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় মারা যান এক বৃদ্ধা। তার মৃত্যু স্ট্রোকে হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ভোটের সময় শরীয়তপুরের ভোজেশ্বরে দুলুখণ্ড কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে দুই প্রার্থীর সংঘর্ষে আহত হয় অন্তত 10 জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপিতে সহিংসতায় 6 জনের নিহতের দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, সহিংসতার দায় প্রার্থীদেরই নিতে হবে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পঞ্চম ধাপে হলো 708 ইউনিয়ন পরিষদে ভোট। অন্যান্য বারের মতো এবারও বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় অন্তত 100 জন মারা গেছে। তবে নির্বাচন কমিশনের প্রাপ্তি ভোট পড়েছে 70% বেশি। ইসি সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পঞ্চম ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে আরও ভালো ভোট হবে। বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত যেটুকু হয়েছে আমরা বলবো যে এটি ভালো ইলেকশন হয়েছে। সামনে যেটি হবে সেটি আরও ভালো হবে। সংবাদ সম্মেলনে ইসি সচিবের কাছে প্রশ্ন ছিল, সহিংসতায় মৃত্যুর দায় কার? জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদেরই এই দায় নিতে হবে। যে কোনো মৃত্যুই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, এটি কাম্য নয়। এটি নেবেন যে প্রার্থী যারা, তাদের সমর্থক তারা। নির্বাচন কমিশনের দায় না, দায় তো আমরা তো বলছি না এই যে এটার জন্য তো নির্বাচন কমিশনের দায় না, এই দায়টি যাবে প্রার্থীদের উপরে, কারণ তারা কেন এটি করছেন। অনিয়মের অভিযোগে পঞ্চম ধাপের নির্বাচনে 9টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কমাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রে ভয় না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার পর সবাই কেন থমকে গিয়েছিল সে প্রশ্ন তুলে ছাত্রলীগকে দেন সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা। আর এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত কমিটিগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে আবেগঘন সেই পরিস্থিতিতে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। ভাষা আন্দোলন সহ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি। হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল। বুলেট, বোমা, গ্রেনেড মোকাবিলা করে তার সরকার দেশকে যে জায়গায় নিয়ে এসেছে তা ধরে রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তির পথে এগিয়ে যেয়ে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ দেশবাসীর সমর্থন নিয়ে মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কি করবে, একটা বাস্কেট কেস হবে,
আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্র্যের হার আছে তার থেকে যদি 1%ও কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্র্যের হার কমাবো। এটাই আমার লক্ষ্য, এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি নিয়ে বিভ্রান্তও না। করোনার নতুন ধরন ওমিক্রনকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাস্ক না পরার বিষয়টিও নজরে আনেন শেখ হাসিনা। এখনো অনেকে বসে আছে মাস্ক ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপে জাতীয় নির্বাচনের সময় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা সহ 3টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আর কমিশন গঠনে আইন প্রণয়নের সুপারিশ জমিয়াতে ওলামায়ে ইসলামের। বুধবার বিকেলে বঙ্গভবনে চলমান ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তারা। প্রায় 1 ঘণ্টার আলোচনা শেষে ইসলামী ফ্রন্টের মহাসচিব জানান, সাবেক মুখ্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ বীর বিক্রম সহ 5 জনের নাম তারা সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতিকে দিয়েছেন। আর জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা নির্বাচনকালীন প্রশাসনের রদবদল, সেনা মোতায়েন সহ 6 দফা প্রস্তাব দিয়েছে। তবে সার্চ কমিটিতে কোনো নাম দেয়নি তারা। সংবিধানে একটা বাধ্যবাধকতা এখানে আছে, সেই হিসাবে একটা আইন করা হোক, আইন বলে দিবে কারা কারা নির্বাচন কমিশনে আসবেন। 5 জন দেশের অত্যন্ত সুনাগরিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নিরপেক্ষ ব্যক্তিত্ব, তাদেরকে আমরা নির্বাচন কমিশন গঠনের জন্য 5 জনের নামের আমরা একটা তালিকা আমরা দিয়েছি। কৃষি, শিল্প, নির্মাণ, খনি, পরিচ্ছন্নতা সহ কয়েকটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কর্মী নেওয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতেই আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রী। এ বিষয়ে কয়েকদিন আগে আমন্ত্রণ পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিবাসন ব্যয় 50,000-এর মধ্যেই থাকবে বলে আশা করছে মন্ত্রণালয়। 2018 সালে সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রম বাজার। 3 বছর বন্ধ থাকার পর গত 19 ডিসেম্বর কর্মী নিতে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 10 ডিসেম্বর 6 লাখ বিদেশি কর্মী নিতে প্রস্তাব পাশ করে মালয়েশিয়া। সেদিনই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে একমত হয় দেশটি। তবে মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিরা। যারা লেনদেন কিংবা ওয়েল কানেক্টেড ওখানে আছে, গতবারে সিন্ডিকেশনে টাকা পয়সা যেসব লেনদেনগুলো হয়েছে, এবারও সেই প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা আমরা জানি বিভিন্ন সোর্সে। তারাই সেটা করছে, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি। তারা ওখানে এমনভাবে কতগুলো সিস্টেম করবে যে ওই সিস্টেমে এই 10 জন, 20 জন কিংবা 25 জন এরাই কাজ পাবে। নতুন চুক্তি অনুসারে বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্য, কোয়ারেন্টিন সহ বিভিন্ন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি। অভিবাসন ব্যয় থাকছে সর্বোচ্চ 50,000-এর মধ্যে। তবে দেশে এবার কোনো সিন্ডিকেট থাকছে না বলে জানায় মন্ত্রণালয়। পাবলিক পারসেপশন যেটা আছে, যে মানুষ যা বুঝে, ওটার ওই সিন্ডিকেশনের কারণেই গরিব মানুষকে অনেক বেশি টাকা দিতে হয়েছে। এই 45,000 টাকা যেটা আমি বললাম, যদি 60,000 হয়, there is enough money in it for the recruiting agent. 17টি দেশ থেকে বিদেশি কর্মী নিলেও মালয়েশিয়ায় বিশাল সংখ্যক কর্মী পাঠায় ইন্দোনেশিয়া। তবে বর্তমানে ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ থাকায় চাহিদার 6 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। এমওইউতে যা আছে, 2 দেশ কিন্তু ওদের আইন কানুন কিন্তু মেনেই যা করাছে করবে। তো আমার দেশে যে অভিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু লেখা আছে কিন্তু যা সিলেকশন হবে ওটা ডাটাবেস থেকেই হবে। বর্তমানে করোনার কারণে মালয়েশিয়ায় কর্মী ও পর্যটন ভিসা বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও এখনও কর্মী বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ হয়নি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। কূটনৈতিক কোটায় আনা শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রির অভিযোগ, অনিয়ম বন্ধের উদ্যোগ। ক্যান্সার সন্দেহে চিকিৎসা নেওয়া 5 জনের 1 জনই আক্রান্ত। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি।
ঘন কুয়াশায় 4 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে ভোর 4টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকে পড়েছে কয়েকশো যানবাহন। প্রচন্ড শীতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় ভোর 4টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঠিকমতো নদীপথ দেখতে পাচ্ছিলেন না ফেরি চালকরা, তাই দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। নাই মানে খাবার হোটেল, কোনো থাকার জায়গা, চা খাওয়ার জায়গায়, টয়লেট কিছুই নাই, যে কি দুর্ভোগে আছি। প্রচন্ড ঠান্ডার ভিতর অনেক দুর্ভোগে আছি, আমি একা না, সকল যাত্রীরাই আছে। জামে পড়ে আছি, রাত্রিবেলা যে শীত, এই শীতের মধ্যে গাড়িতে নামই নেই, কেতা কাপড় নাই, কোনো কিছু নাই, কি এটা দুর্ভোগ করতেছি আমরা। 2 দিন ধরে আছি, আরো মানে কয়েকদিন থাকা লাগে, এটার কোনো ঠিক নাই। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর ও নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজকের তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অফিস কি বলেছেন, আর যারা আসলে ভোগান্তিতে রয়েছেন শীতজনিত বিভিন্ন রোগে, তাদের আসলে কি ধরনের অবস্থা আছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 2 দিনের ভিতরে 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু 6.6 ডিগ্রি সেলসিয়াসে নামে আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি যদি একটু দেখাই যে এটি ঢাকা রংপুর মহাসড়ক, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু এখন 9টার উপরে বেজে গেছে, তারপরে কিন্তু হেডলাইট জ্বালিয়ে কুয়াশা কিন্তু চারিদিকে ঢাকে গেছে, আর ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে মহাসড়কের সাথেই কিন্তু আলুর চাষ হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে কোনো কৃষক কিন্তু সেখানে নেই। তবে সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরের যে তাপের অর্থাৎ আবহাওয়ার যে তীব্রতা, এটি কিন্তু আস্তে আস্তেই বেড়ে যাচ্ছে। তবে আজকে এসে সকালের যে আমরা মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে আগুন পয়তে গিয়ে দগ্ধ হয়ে কিন্তু 2 নারী মারা গেছেন। একজনের বাড়ি দিনাজপুর, তার নাম হচ্ছে তারা মন রানী, আর একজন হচ্ছে কুড়িগ্রামে, তার নাম হচ্ছে আশা রানী। তবে দুজনে কিন্তু 2 দিন আগে কিন্তু তারা আগুন পয় থেকে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ বাণিজ্যে ভর্তি হয়েছিল। তারা 70% পুড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের মৃত্যু হয়েছে, এবং শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনেই কিন্তু আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন বিভিন্ন বয়সের নানা বয়সের রোগীরা। তবে দেখা যাচ্ছে যে শীতের যে তীব্রতা আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছেন যে আগামী 2-1 দিনের ভিতরে, অর্থাৎ 2-3 দিনের ভিতরে যদি 6.6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা, সেক্ষেত্রে এই যে উত্তর অঞ্চলের উপর দিয়ে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এই বয়ে যাওয়ার ফলেই কিন্তু যে দুর্ভোগ মানুষের কিন্তু বেড়ে যাবে। এই কারণেই আগে থেকে পরামর্শ দিচ্ছেন যে যাতে করে মানুষ গরম কাপড় পরে বাসায় থাকেন, এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা খুব কম বের হয়, এটি আসলে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরে যে এই যে সড়ক দুর্ঘটনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, গতকাল কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে, হচ্ছে বাস ট্রাকের যে সংঘর্ষ হয়েছিল, সেখানে একজন মারা গেছে। মারা যাওয়ার ফলে কারণটা হচ্ছে যে ঘন কুয়াশার কারণে কিন্তু এই দুর্ঘটনা আস্তে আস্তেই বেড়ে যাচ্ছে। নজরুল থাকুন আপনি। আমরা যাচ্ছি নওগাঁয়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁর কি পরিস্থিতি, সেখানে আসলে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর যারা আসলে এই ধরনের যারা খেটে খাওয়া মানুষ আসলে তারা আসলে কি বলছেন? আমি আপনাকে সকাল 10টা-11টা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় ঢেকে থাকছে সমগ্র নওগাঁ জেলা। এই কারণে কিন্তু আপনার যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনি এখন পর্যন্ত কিন্তু বাজে 9টার উপরে, এখানে কিন্তু এখনো লাইট জ্বালিয়ে কিন্তু বড় বড় যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে। আমি কিন্তু রয়েছি নওগাঁ জেনারেল সদর হাসপাতালে। আমি যদি এইখানকার হাসপাতালের পরিস্থিতি আপনাকে জানাতে চাই যে এই গত কয়েকদিনের প্রচন্ড শীতের কারণে আপনার শীতজনিত রোগ, বিশেষ করে সর্দি, কাশ, আমাশয়, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট, এগুলো রোগী কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আপনার বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন। এখানকার আপনার সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে আমরা যেটি লক্ষ্য করেছি, গত 15 দিন আগেও যে রোগীর সংখ্যা ছিল, গত 7 দিনের সেই রোগীর সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে, এবং বিশেষ করে শিশু এবং বয়স্কদের সংখ্যা অনেক বেশি, এবং এই চিকিৎসা দিতে গিয়ে কিন্তু চিকিৎসকদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তিনি যেটি পরামর্শ দিয়েছেন যে বয়স্ক এবং শিশু তাদেরকে কিন্তু এই শীতের কারণে সকালের বেলা ঘর থেকে না বের হওয়া বেটার,
এবং শীতের গরম কাপড়ে ঢেকে রাখার জন্য মায়েদের প্রতি উনি পরামর্শ দিচ্ছেন। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে শীতে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন কিন্তু খেটে খাওয়া কর্মজীবী মানুষজন। তারা কিন্তু এই প্রচন্ড শীতের কারণে বাহিরে আপনার বের হতে পারছেন না। এখন পর্যন্ত নওগাঁ জেলায় সেরকম ভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়নি। আমরা যেটি জেনেছি জেলা প্রশাসকের মাধ্যমে কিছু শীত বস্ত্র এসেছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত বিতরণ না করায় সাধারণ মানুষ কিন্তু এটার কোনো উপকৃত হতে পারছে না। আরেকটি তথ্য জানিয়ে আমি শেষ করব যে আপনি জানেন যে নওগাঁ দেশের অন্যতম একটি খাদ্য ভান্ডার। এখানে কিন্তু সামনে বড় মৌসুম, এই বড় মৌসুমে কিন্তু এখন বড় বীজতলা তৈরির কাজ চলছে। এই শীত এবং ঘন কুয়াশার কারণে বীজতলাও কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছে। যদি এই কুয়াশা দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বীজতলা ক্ষতি হতে পারে, এমনটি জানিয়েছে কৃষি বিভাগ। শীত পরিস্থিতি এবং শীতে ভোগান্তির কথা এবং সার্বিক পরিস্থিতির কথা জানাচ্ছিলেন রংপুর এবং নওগাঁ থেকে আমাদের সহকর্মীরা। কূটনৈতিক পাড়ায় শুল্কমুক্ত মদ সংকটের বড় কারণ দেশে অবৈধ মদের রমরমা বাণিজ্য। এনবিআরের তথ্য বলছে 2018 সালে মাত্র 1,500 বিদেশি কূটনীতিক ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তির জন্য 47 লাখ লিটার মদ আমদানি করে 6 বন্ডেড ওয়্যারহাউস। কর্মকর্তাদের অভিযোগ, প্রতি বছরই বিপুল পরিমাণে শুল্কমুক্ত মদ আমদানি করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। অনিয়ম বন্ধে 4 উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন মিশনে বাংলাদেশে কাজ করছেন প্রায় 1200 কূটনীতিক। এর বাইরে আরও প্রায় 300 বিদেশিকে শুল্কমুক্ত মদ কেনার সুযোগ দেয় সরকার। এনবিআরের অনুমোদন নিয়ে শুল্কমুক্ত পানীয় আমদানি ও বিক্রি করছে 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস। এনবিআরের হিসেবে 2018 সালে 6টি বন্ডের আমদানির পরিমাণ 47 লাখ লিটারের বেশি, অর্থাৎ একজন ব্যক্তির জন্য এক বছরে গড়ে আনা হয় 3159 লিটার। এনবিআরের হিসেবে 2019 সালে আমদানি হয় প্রায় 42 লাখ লিটার, 2020 সালে 30 লাখ ও গত বছর আনা হয় 22 লাখ লিটার। কর্মকর্তারা জানান, এ ব্যবসায় জড়িত অনেকের সাধারণ বারেরও লাইসেন্স আছে, যার মাধ্যমে শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রি করা হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীরা কথা বলেননি। ডিপ্লোম্যাটিক বন্ডের অনিয়ম বন্ধে বছরই একটি সফটওয়্যার চালু করে এনবিআর, কিন্তু ব্যবসায়ীরা একে আইন বহির্ভূত দাবি করে এর বিরুদ্ধে আদালতে রিট করে। এনবিআর কর্মকর্তারা জানান, সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। পাসপোর্টের অধীনে অতীতে এগুলো বাইরে বিক্রি হয়েছে, এগুলো নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেকে জেল খাটছে, এখন স্টিল এন্টি কারাপশনের মামলার মধ্যে অনেকে আছে। তো সেই জায়গায় যদি এই ধরনের একটি যদি ব্যবস্থাপনা হয় তাহলে তো একটা শৃঙ্খলা ফিরে আসার কথা। তবে এনবিআর কর্মকর্তাদের মতে ভুল নীতির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে বন্ডেড ওয়্যারহাউসগুলোকে টাকার পরিবর্তে লিটারে আমদানি প্রাপ্যতা দিলে অনিয়ম কমবে। যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের পিছনের যে প্রশ্নগুলা মনের ভিতরে সবগুলাই সঠিক এখনকার প্রেক্ষিতে, সেটাই কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কারেকশনেই প্রচণ্ড বাধা আসতেছে। সেই বাধাটা আমরা উত্তরণের চেষ্টা করতেছি, এই জিনিসটাকে ডিসিপ্লিনে আনবো আমরা। বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকারি 2টি প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও হাতে নিয়েছে এনবিআর। অনেক কর্মকর্তা মনে করেন, শুল্ক কমালে বৈধ পথে আমদানি বাড়বে। বিভিন্ন ধরনের মদে এখন প্রায় 5.5% পর্যন্ত শুল্ক আদায় করা হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্সারের সন্দেহে চিকিৎসা নিতে আসাদের 5 জনে একজনই আক্রান্ত। পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। পুরুষরা বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে আর নারীরা স্তন ক্যান্সারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব তথ্য উঠে আসে। 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি মানুষ। ওই বছর ক্যান্সারে মারা যান 1,08,137 জন। এমন পরিস্থিতিতে ক্যান্সার রোগীদের তথ্য সংগ্রহ ও গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 2019 সালে সার্জারির বহির্বিভাগে 21,175টি সলিড টিউমারের নমুনা জমা পড়ে, যার মধ্যে 3,589 জনের ক্যান্সার শনাক্ত হয়, অর্থাৎ প্রতি 5 পরীক্ষায় একজন ক্যান্সার আক্রান্ত। এদের মধ্যে পুরুষ 40.5 এবং নারী 59.5%। পুরুষদের মধ্যে টপ লিডিং ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যে লিউকেমিয়া যেটাকে বলে, লিম্ফোমা, এটা হচ্ছে টপ ক্যান্সার। মহিলাদের মধ্যে আমরা বেশি পেয়েছি, যা পরিমাণে যারা হার বেশি পেয়েছি, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে ইউটেরাইস ক্যান্সার এবং জরায়ুমুখ সার্ভিক্যাল ক্যান্সার, যেটি জরায়ুমুখের ক্যান্সার। শুধু বিএসএমইউ এর রোগীদের উপর এই গবেষণা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীদেরও তথ্য রাখা জরুরি। এতে সারা দেশের ক্যান্সার পরিস্থিতি জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া সহজ হবে।
পাবলিক আর প্রাইভেট পার্টনারশিপ প্লাস গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ ইন দ্য সেন্স কোলাবোরেশন করে হচ্ছে ক্যান্সার রেজিস্টারকে আগে নিয়ে যাওয়ার জন্য। এই ন্যাশনাল ডেটাটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার কন্ট্রোলের প্রোগ্রাম করতে পারবো, ইন্টারভেনশন রেডি করতে পারবো, ট্রিটমেন্ট আমাদের দেশেই মানুষের জন্য ট্রিটমেন্টগুলো স্পেসিফিকলি আমরা রেডি করতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 2020 সালে সারা বিশ্বে ক্যান্সারে মারা গেছে প্রায় 1 কোটি মানুষ। এর মধ্যে 18 লাখ ফুসফুস ক্যান্সারে এবং প্রায় 7 লাখ স্তন ক্যান্সারে মারা গেছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। ফেডারেশন কাপ সেমিতে বিকেলে লড়বে মোহামেডান রহমতগঞ্জ, সন্ধ্যায় আবাহনীর সাইফ লড়াই। টিকা নেয়ার প্রমাণ না থাকায় জকোভিচের ভিসা বাতিল, অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ অনিশ্চিত। নবম দফায় আরও 8 শতাধিক রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হচ্ছে। আজ তাদের নিয়ে নৌবাহিনীর কয়েকটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে 16টি বাসে করে চট্টগ্রামে এসে পৌঁছান রোহিঙ্গারা। এ বিষয়ে আরও জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আর রিটন, রোহিঙ্গাদেরকে ভাসানচরে নেয়ার যে যাত্রা সেটি কখন নাগাদ শুরু হতে পারে? নৌবাহিনীর কারোর সাথে কথা হয়েছে কি এ বিষয়ে? দেখুন, এখন থেকে মাত্র কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে বিএফ শাহিন কলেজ রয়েছে সেখানে যে অস্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্প থেকে 8টি গাড়িতে করে বেশ কিছু রোহিঙ্গাকে এখানে আনা হয়েছে এবং তারা, আপনি যদি ঠিক আমার পেছনটায় দেখেন সেখানে আপনি দেখবেন যে তাদের পোটলাপুলি দিয়ে তারা এখন জাহাজের দিকে যাচ্ছেন এবং আরও বেশ কিছু রোহিঙ্গা এখনও পর্যন্ত ওই কলেজ অর্থাৎ যেখানে ট্রানজিট ক্যাম্পে আছে সেই ক্যাম্পে এখনও পর্যন্ত আছেন। পর্যায়ক্রমে তাদেরকেও নিয়ে আসা হবে। আমরা এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি সেটি হচ্ছে সকাল 9টা থেকে তাদের যে যাত্রাটি শুরু হওয়ার কথা সেটি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তারই প্রক্রিয়া হিসেবে আমরা দেখছি যে 7 থেকে 8টি বাসে করে ইতিমধ্যে রোহিঙ্গারা এই বোট ক্লাবের যে চত্বর সেখানে এসে পৌঁছেছেন এবং পর্যায়ক্রমে তাদেরকে নানাভাবে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আসলে জাহাজে তোলা হচ্ছে এবং জাহাজে তোলার পরে এক এক করে যখন জাহাজগুলো যখন পরিপূর্ণ হবে এবং এখানে যখন সব রোহিঙ্গাকে জাহাজে তোলা হবে তারপরে আসলে পর্যায়ক্রমে একটি একটি করে জাহাজ ছেড়ে দেওয়া হবে এবং সেই প্রক্রিয়াটি চূড়ান্ত এবং সেই দৃশ্যটি আমরা এখন পর্যন্ত দেখছি। এটি নিয়ে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে রোহিঙ্গাদেরকে নিরাপদে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য যত রকম প্রক্রিয়া আছে সেগুলো তারা ইতিমধ্যে শেষ করেছেন। এবং আমরা আরেকটা বিষয় বলে রাখি যে আমরা আসলে শুরুর দিকে নৌবাহিনীর সহায়তা আমরা যে জাহাজ পর্যন্ত যেতে পেরেছিলাম সেটি আসলে কিছুদিন ধরে সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সেই কারণে আমরা ঠিক ভেতরটা যেতে পারছি না। তবে রোহিঙ্গাদের মুখের অবয়ব দেখে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যে মানবতার পরিস্থিতি তারা উখিয়া এবং টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোতে তারা ফেস করছেন। তারা মনে করছেন যে ভাসানচরে যে সমস্ত আত্মীয় স্বজন তাদের আগে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা মনে করছেন যে একটি উন্নত সমৃদ্ধ জীবন তারা পাবেন, তাদের ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করার সুযোগ পাবে। এরকম নানা রকম আশ্বাস এবং নানা রকমের আশা নিয়ে তারা ভাসানচরের দিকে যাচ্ছে। এই এখন পর্যন্ত 8টি বাস এখানে এসে পৌঁছেছে, কিছুক্ষণ পর বাকি যে সমস্ত বাসগুলো আছে সেগুলো যাবে। আমরা একটু যদি বলে রাখি যে আজকে অন্তত আরও 8 শতাধিকের মতো 264 পরিবারের রোহিঙ্গা ভাসানচরে যাবেন। ইতিপূর্বে আমরা দেখেছি যে নানা সময়ে চট্টগ্রামের এই বোট ক্লাবের পেছনে যেটি রয়েছে সেখান থেকে গত 2 বছর অন্তত লক্ষাধিক রোহিঙ্গা ভাসানচরে গেছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে নবম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সর্বশেষ খবর। নবম দফায় চট্টগ্রামে থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। কুয়েত শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার সহ 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণ হওয়ায় সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। 30 নভেম্বর খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। প্রতিবাদে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। পরে 3 ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি।
সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় সেজান সহ 4 শিক্ষার্থীকে আজীবন, 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার এবং 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 4 জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে, 7 জনকে 2 শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, 1 জনকে 1 শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে, আর 22 জনকে 1 শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। একটি দৃশ্যমান অগ্রগতি হয়েছে এই বিষয়টিতে, যাদেরকে নিয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মিডিয়া থেকে এসেছিল যে যারা দায়ী। এই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পূর্ব ঘোষণা ছাড়াই পানির বিল প্রায় 2 গুণ বাড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তবে বিল পুনর্বিবেচনার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়াও বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি মেয়র। পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট নগরীতে বাড়ানো হয়েছে পানির বিল। সুপেয় পানির সমস্যা যেখানে সমাধান হয়নি এখনও, সেখানে এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। আবাসিক গ্রাহকদের 200 টাকার পরিবর্তে 500, 400 টাকার পরিবর্তে 800 আর 1000 টাকার বিল বাড়ানো হয়েছে 1500 টাকা পর্যন্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নগরবাসী, বিব্রত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আপনি যুক্তিসঙ্গতভাবে পানির মূল্য বৃদ্ধি করেন, সেটা নগরবাসী মেনে নেবে। পানির বিল বৃদ্ধি, এটি সারা মানুষ, নগরবাসী একতাবদ্ধ। জনগণ যদি সেবা না পায় তাহলে সেবার যে মূল্য সেটা দিচ্ছে সেটা তো নিরর্থক হয়ে দাঁড়ায়। মাসিক সভায় আমি এবং আমার কলিগ অনেক কাউন্সিলরের সাথে কথা হয়েছে, আমরা সবাই সম্মিলিতভাবে এই ব্যাপারে ওনার সাথে কথা বলে আমরা এটা পুনর্নির্ধারণের জন্য, সহনীয় মাত্রায় পুনর্নির্ধারণের জন্য আমরা ভূমিকা রাখব। নগরবাসীর ক্ষোভের মুখে বর্ধিত বিল কমানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে সিটি মেয়র। তবে বকেয়া বিলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে আমি 2 বারের মেয়র হওয়ার পরে 6 টাইম বিদ্যুতের বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, আমার পানির বিল তো আমি বাড়ে সেই জায়গায় আছি। যারা স্টক হোল্ডার তার সঙ্গেও আমি মনে করছি শেয়ার করব, আলোচনা করব। বকেয়া আদায়ের পাশাপাশি শীঘ্রই অবৈধ সংযোগ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সাতক্ষীরায় নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে দূষিত হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এসব কর্মকাণ্ড রোধে প্রশাসনিক তৎপরতা না থাকাকে দায়ী করছেন জলবায়ু পরিষদের নেতারা। সাতক্ষীরা সদরের বেতনা নদীর 2 ধারের ফসলি জমি ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। পরিবেশকে বিপর্যয়ের মুখে ফেলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। শুধু বেতনা নদীর পার নয়, জেলার বিভিন্ন এলাকার চিত্র একই রকম। ইটের ভাটার কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের এই গ্রামের লোকজন। প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যায় এই পথ দিয়ে, যার এই ইটভাটা ধোয়ার কারণে তাদের মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা হয়। কাঠ পোড়ানোর পেছনে নানান অজুহাত ভাটা মালিকদের। বলছেন কয়লার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাঠ পোড়াতে বাধ্য হচ্ছেন তারা। 1 কেজি কয়লার দাম 19 টাকা, 1 কেজি কাঠের দাম 2 টাকা। আমাদের তো ইটের দাম সেভাবে বাড়ে নাই, আমরা কিভাবে ভাটা চালাবো? গেল বছর কয়লার দাম ছিল আপনার 8000 টাকা টন, এখন সেই কয়লা 3 ডবল গেছে। এখন আমরা 100 মতো লিভার কাজ করি, আমরা এখন কিভাবে কাজ করবো? জলবায়ু পরিষদের নেতারা বলছেন পরিবেশ বিপর্যয়ের পেছনে অনেকাংশেই দায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটা, আর তদারকির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন তারা। অবৈধ ভাটাগুলি আছে এবং অবৈধভাবে কাঠ কয়লা দিয়ে ভাটা চালানো হচ্ছে, সেখানে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার। প্রশাসন কেন এখানে এই কাজগুলি করতে দিচ্ছে? অন্যদিকে লোকবল সংকটে অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটা ভাটাতে গেছি, তাদের নোটিশ করছি, কিন্তু পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকাতে তাৎক্ষণিক জরিমানা করা বা আইনগত ব্যবস্থা নেওয়া এটা এখন আসলে হয়ে ওঠে নাই। মালিক সমিতির হিসেবে সাতক্ষীরায় 140টি ইটভাটা রয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলাতেই আছে অর্ধশতাধিক।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনাতে 25,34,000 রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। একদিনে প্রাণহানি হয়েছে 7,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 29,81,00,000 আর মোট প্রাণহানি 54,81,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 7,04,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। 1,800 মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এদিকে 12 থেকে 15 বছরের শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্যানেল। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে রাশিয়া। সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ 3,32,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত 1,94,000। 7 মাস পর ভারতে একদিনে 87,000-এর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। স্পেন, ইটালিতেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। একদিনে 1,89,000 রোগী শনাক্ত নিয়ে ইটালিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 67 লাখ। আর্জেন্টিনায় 95,000-এরও বেশি শনাক্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 60 লাখের কাছাকাছি। এবারে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, যুক্তরাষ্ট্রে আবারও একদিনে রেকর্ড শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটির সরকার কি বলছে এবং বাংলাদেশি কমিউনিটির কি অবস্থা, সেখানকার সংক্রমণের হার কেমন? আপনি যেমনটা বলেছেন যে যুক্তরাষ্ট্রে জনসংখ্যার 30% এর মধ্যে কোভিড আক্রান্ত, তবে সবথেকে বেশি আক্রান্ত নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। নিউ ইয়র্কে জনসংখ্যার 50% মানুষ এখন কোভিডে আক্রান্ত এবং হসপিটালে এই মুহূর্তে ডিলডারটা কোনো ঠাই নেই, কোনো সিট খালি না। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে হসপিটালে চিকিৎসক এবং নার্স পাওয়া যাচ্ছে না। এখন নার্স এবং চিকিৎসকরা যারা চিকিৎসা এবং সেবা দিবেন তারা অনেকে এখন কোভিডে আক্রান্ত হোম কেয়ার রয়েছে। যদি হসপিটালে ভর্তিও নেই, কিন্তু সেক্ষেত্রে চিকিৎসা এবং সেবার অভাবে অনেকে হয়তো বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রেখে এখানকার যে স্কুলগুলোতে সেখানে প্রতিদিনে শত স্কুল স্টুডেন্ট এবং শিক্ষকরা কোভিডে আক্রান্ত হয়েছে এবং এই কারণে এখানকার কমিউনিটি নেতা এবং বাংলাদেশের কমিউনিটি সব বিভিন্ন কমিউনিটি নেতারা এখানকার সিটি মেয়র থেকে শুরু করে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে সরাসরি স্কুল ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়া হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে যুক্তরাষ্ট্র সরকার আমি এখানে চিকিৎসকদের সাথে কথা বলেছি যে যারা ফুল ভ্যাকসিনেটেড তারা যে ওমিক্রন আক্রান্ত হলেও তাদের মৃত্যু ঝুঁকি কিংবা ভয়াবহ ঝুঁকি, তাদের কম, স্বাস্থ্য ঝুঁকি কম। তো এখানকার আপনি জানেন যে এখানে 60% ফুল ভ্যাকসিনেটেড, কিন্তু এবং 70% ফুল শুধু একটা ভ্যাকসিন দিয়েছে, বাকি 30% কোনো ভ্যাকসিন দেয়নি। এবং সরকার এখানে সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য মোবাইল রাস্তার পাশাপাশি মোবাইল ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছে এবং যারা এখন ভ্যাকসিন দিচ্ছে তাদেরকে প্রতিজনকে $100 করে প্রণোদনা ঘোষণা করা হচ্ছে। কিন্তু এরপরে অনেকে এখন ভ্যাকসিন দিতে আগ্রহ প্রকাশ করছে না। তবে বাংলাদেশের কমিউনিটির এখন প্রতি ঘরে ঘরে, আমি যতজনের সাথে কথা হয়েছে বাংলাদেশি চিকিৎসকরা জানিয়েছেন প্রতি 5 জনের 3 জন এখন অমিক্রনে আক্রান্ত। প্রতিটা ঘরে এখন একটি বিষয় বলা হচ্ছিল যে 12 থেকে 15 বছরের শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি? হ্যাঁ, 12 থেকে 15 বছরের শিশুরা ফাইজারের ভ্যাকসিন আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত গণহারে স্কুলগুলোতে বাধ্যতামূলক ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত এক সপ্তাহ থেকে ভ্যাকসিন কার্যক্রম চলছে। তবে অমিক্রন ভয়াবহতার কারণে এখন স্কুলগুলো সরাসরি আসলে অনেক অভিভাবক ভয়ে তাদের বাচ্চাকে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এখন স্কুলগুলোতে এখনো সরাসরি ভ্যাকসিন দিয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। ওমিক্রনের প্রথম মৃত্যু দেখল ভারত। রাজস্থানের উদয়পুরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ নগর নামের এই ব্যক্তির বয়স 73 বছর। এনডিটিভি জানায় 15 ডিসেম্বর করোনায় আক্রান্ত হন লক্ষ্মীনারায়ণ। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডায়াবেটিক্স এবং হাইপারটেনশন সহ নানা জটিলতায় ভুগছিলেন। নমুনার জেনোম সিকোয়েন্সিং এর ফল আসার আগেই করোনা নেগেটিভ আসে তার। জানা গেছে 2 ডোজ টিকাই নিয়েছেন তিনি। নেই বিদেশ ভ্রমণের তথ্য। 31 ডিসেম্বর মারা যান তিনি। ভারতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত 2135 জন। কৃষক বিক্ষোভের মুখে পাঞ্জাবের ফ্লাইওভারে 20 মিনিট আটকে থাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে গুরুতর নিরাপত্তা ত্রুটি বলা হচ্ছে। বাতিল হয়েছে মোদীর পাঞ্জাব কর্মসূচি।
বুধবার ফিরোজপুরে নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার সকালে ভান্ডিটা বিমানবন্দরে পৌঁছান তিনি ও তার সফরসঙ্গীরা। পরে খারাপ আবহাওয়ার কারণে সড়ক পথে রওনা হন গন্তব্যে। তবে পাঞ্জাবের একটি ফ্লাইওভারে তার গাড়িবহর আটকে দেয় কৃষকেরা। পরে বিমানবন্দরে ফিরে যান তিনি। Of the Prime Minister. Now, interesting to know that this is for 15 to 20 minutes. This was a major lapse in security of the Prime Minister. Now, interesting to know that this is... জ্বালানি দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল কাজাখস্তান। দেশজুড়ে বন্ধ ইন্টারনেট সেবা। রাজধানী সহ বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থার পরও সড়কে নামেন বিক্ষুব্ধরা। আলমাতিতে মেয়রের দপ্তরে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে বেশ কটি ভবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। পরে টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের চক্রান্তকারী আখ্যা দিয়ে নাগরিক সুরক্ষায় নিজের অনড় অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তাকায়েভ। এর আগে মঙ্গলবার কাজাখ সরকারকে বরখাস্ত করেন তিনি। জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও থামেনি আন্দোলন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে আগুন লেগে 7 শিশুসহ মৃত্যু হয়েছে 13 জনের। হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। স্থানীয় সময় বুধবার সকাল 6:45টার দিকে আগুন লাগে 3তলা ভবনটিতে। 1 ঘণ্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। 1920 সালে নির্মিত এই ভবনে থাকতেন 26 জন। ভারতের ঝাড়খণ্ডে বাস ট্রাকের সংঘর্ষে 17 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 26 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে রাজ্যের পাকুড় জেলার গোবিন্দপুর সাহেবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানিয়েছে, সকালে 8:30টায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিল। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ট্রাকে থাকা কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার 1 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আওতায় আনা যায়নি বেশিরভাগ অপরাধীকে। বছর জুড়ে তদন্ত করেও মেলেনি ঘটনা সুরাহা। ভয়াবহ সেই তাণ্ডব এখনও দাগ কেটে আছে মার্কিন নাগরিকদের মনে। দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই এখন শঙ্কিত তারা। 2020 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তখন বৈঠকে কংগ্রেস নেতারা। চলছিল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রস্তুতি। হঠাৎই পাল্টে যায় দৃশ্যপট। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি বড় মিছিল থেকে হামলা চালানো হয় পার্লামেন্ট ভবনে। ট্রাম্পের পক্ষে স্লোগান দিয়ে তারা জোর করে ঢুকে পড়ে ভবনের ভেতর। নির্বাচনের ফল বানচালের লক্ষ্যে তাণ্ডব চালায় গোটা ভবন। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ হারান এক পুলিশ সদস্য সহ 5 জন। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা। ঘটনার পরই সন্দেহের তীর যায় ট্রাম্পের দিকে। অভিযোগ আনা হয় নির্বাচনে পরাজয় রুখতে সমর্থকদের উস্কে দিয়েছেন তিনি। এই ঘটনায় ডেমোক্রেট শিবির ট্রাম্পের অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে শেষ পর্যন্ত 2/3 ভোট না পাওয়ায় শাস্তি থেকে রেহাই পান সাবেক এই প্রেসিডেন্ট। সম্প্রতি দাঙ্গার ঘটনায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। এর আগে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক ডিমোস সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত চালানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত 500-র বেশি লোক গ্রেপ্তার হলেও তদন্তের ধীরগতির কারণে অল্প কজনকে বিচারের আওতায় আনা গেছে। এখনও কয়েকশো হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে চাঞ্চল্যকর সেই ঘটনার রেশ এখনো কাটেনি মার্কিনদের মন থেকে। বেশিরভাগ নাগরিকের শঙ্কা, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনো হুমকির মুখে। 2002 সালে দেশটির 90% নাগরিক তাদের গণতন্ত্র নিয়ে গর্ব করতেন। সম্প্রতি এক জরিপ বলছে এখন সেই হার নেমেছে 54%। এছাড়া 62% মার্কিন নাগরিক মনে করেন আগামী নির্বাচনেও পরাজিত দল একইভাবে সহিংস হয়ে উঠতে পারে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকে ক্রিকেটের সবচেয়ে ঝলমলে জয় মাউন্ট মগানুই টেস্টের প্রতিটা মুহূর্তই সেরা হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।
টাইগারদের টানা 5 দিনের কর্তৃত্ব হয়েছে নিউজিল্যান্ড। 8 উইকেটে জয়ে দেশি বিদেশি গণমাধ্যম, ক্রিকেটার আর ক্রীড়া ব্যক্তিত্বদের প্রশংসায় ভাসছে টাইগাররা। মোমেন্টামের দীর্ঘ অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। একটা জয়ই পারে টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে। মাউন্ট মঙ্গানুয়ে সে মোমেন্টাম তৈরি করেছে টাইগাররা। ব্যাট প্যাচ, ব্যাট টাইম সবকিছুকে পেছনে ফেলে নতুন পথে হাঁটার এই যে শুরু। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক বর্তমান ক্রিকেট তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। বদলে গেছে বিশেষণ, অসাধারণ, অনন্য, ঐতিহাসিক, দুর্দান্ত পারফরমেন্স। আইসিসি থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনামে এখন টাইগারদের কীর্তি। মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব তামিম। টাইগারদের প্রশংসায় ভাসালেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন, সাবেক কিউই ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং, পেসার ড্যানি মরিসন, সাবেক ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপও। সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ, আরপি সিং, ওয়াসিম জাফর, আকাশ চোপড়া, নেপালের রাইজিং স্টার সন্দীপ লামিচানের অভিনন্দনও ঘুরছে ইন্দ্রজালের দুনিয়ায়। এদিকে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রথম পয়েন্ট যোগ হল বাংলাদেশের। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের পরেই টেবিলে মুমিনুলের দল। 2022 সামনে এগোনোর বছর। স্ট্রাকচার থাকা উচিত, সেই জিনিসটা ডেভেলপ হয়নি। তো এই উইনটা টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নাম্বার টিমকে আমরা হারালাম নিউজিল্যান্ডের মাটিতে, যে ডেফিনেটলি আমি মনে করি এখন থেকে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওনারা আরো সুন্দর মতন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে আরো আকর্ষণ করা যায় সেই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন। সিরিজে হারার কোনো শঙ্কা নেই, এখন শিরোপায় চোখ টাইগারদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল হল নোভাক জকোভিচের। ফলে বিমানবন্দরে পৌঁছেও দেশটিতে ঢোকার অনুমতি পাননি 9 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। প্রোটোকল অনুযায়ী অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে সব খেলোয়াড়কে নিতে হবে করোনা ভ্যাকসিন অথবা থাকতে হবে বোর্ডের চিকিৎসা বিষয়ক ছাড়পত্র। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জকো বিমানবন্দরে সেসব কাগজ দেখাতে ব্যর্থ হন। এতে তার ভিসা বাতিল হয়ে যায়। তবে পুনরায় আবেদন করে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। রেকর্ড 21 গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে রয়েছেন 34 বছর বয়সী এই সার্বিয়ান টেনিস তারকা। ফেডারেশন কাপে আজ ফাইনালে ওঠার লড়াই। সেমিতে আবাহনীর প্রতিপক্ষ সাই স্পোর্টিং। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এর আগে বিকেল 4টায় মোহামেডান নামবে রহমতগঞ্জের বিপক্ষে। স্বাধীনতা কাপ জিতে ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে। মিশন ফেড কাপেও চলছে আবাহনীর জয়োৎসব। পূর্ণতা পেতে সামনে সেমির বাধা ধানমন্ডির জায়ান্টের। কলিন্দ্রেসের আগমনেই যেন রং লেগেছে আকাশে নীল ডেরায়। ব্রাজিলিয়ান ডুও ডরিয়েলটন রাফায়েলের সাথে তার কেমিস্ট্রি প্রভাব ফেলছে প্রতি ম্যাচে। টুর্নামেন্টে ডরিয়েলটনের 4 গোল প্রত্যাবর্তনে নাবিব নেওয়াজ জীবনও লক্ষ্যভেদ করেছেন 2 বার। তবে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংও আছে দারুণ ছন্দে, তাই সতর্ক আবাহনী কোচ। এটা ঠিক, আমরা দারুণ খেলছি, কিন্তু এটা সেমিফাইনাল, হারলেই বাদ পড়তে হবে। ছেলেরা জানে প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে। সাইফ স্পোর্টিং ভালো দল, তাদের বিপক্ষে জয় সহজ হবে না। আমরা জানি সবাইকে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে। আবাহনীর মতো মোহামেডানও চেষ্টায় আছে। হারানো গৌরব ফেরানোর পথে একটা শিরোপা বড্ড দরকার। 7 বছর আগে শেষ কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল সাদা কালোরা। অপেক্ষা ঘুচাতে সামনে বাধা রহমতগঞ্জ। ফাইনালে উঠতে মুখিয়ে আমরা, দলের সবাই আত্মবিশ্বাসী। রহমতগঞ্জ ভালো দল, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদেরকে হারাতে প্রস্তুত। 2009-এর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ আবাহনী মোহামেডানের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যারাবাও কাপের প্রথম লেগে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি। ঘরের মাঠে 2-0 গোলের জয় পেয়েছে টুখেলের দল। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে চেলসি। 5 মিনিটেই হাভার্টসের গোলে লিড নেয় স্বাগতিকেরা। ব্লুজদের দ্বিতীয় গোল এনে দেন প্রতিপক্ষের বেন ডেভিস। ম্যাচের বাকি সময় কন্তের দল ঘুরে দাঁড়াতে পারেনি।
এদিকে কোপা ডেল রেতে আলকোয়ানোর মাঠে 3-1 গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মিলিটাও, অ্যাসেন্সিও আর জোসের গোলে শেষ 16 উঠল অ্যানচেলোত্তির দল। আরেক ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে হারিয়ে নকআউট পর্বে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে জয় পেয়েছে কাতালানরা। দুই দশকে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকটে স্থবির হয়ে পড়েছে আফগানিস্তানের পর্যটন খাত। পর্যটন শূন্য হয়ে পড়েছে বান্দি আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। ফলে বিপাকে পড়েছে হ্রদটির ওপর নির্ভরশীল মানুষজন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দ ই আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে। বামিয়ান প্রদেশের অঞ্চলটিকে 2009 সালে জাতীয় উদ্যান ঘোষণা দেয় আফগান সরকার। ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে থাকে পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠী। দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও বামিয়ান প্রদেশ ছিল অনেকটাই শান্তপ্রিয়। মূলত শীত ও বসন্তে বান্দ ই আমিরের পর্যটন কেন্দ্রটি হয়ে ওঠে জমজমাট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। বান্দ ই আমিরের পর্বতে বিভিন্ন সময় আয়োজন করা হয় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার। দর্শনার্থীরা উপভোগ করেন এসব অনুষ্ঠান। এই গ্রামে বসবাসকারী 70 থেকে 80টি পরিবার সম্পূর্ণরূপে পর্যটনের উপর নির্ভরশীল। করোনা মহামারীর কারণে এরই মধ্যে দর্শনার্থী কমেছে। তালেবান ক্ষমতায় আসার পর সংকট বেড়েছে কয়েক গুণ। পর্যটকরা এখানে সময় কাটাতে উপভোগ করে। একসময় অনেক পর্যটক আসলেও বর্তমানে কেউ আসছে না। ট্যুর গাইডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 4 মাসে ব্লু মাউন্টেন হ্রদে কোনো পর্যটক আসেনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।